সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শনিবারের এনটিভির আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। পরবর্তী 1.5 ঘন্টা আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলে থাকি। এই অনুষ্ঠানে আপনারাও যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে ফোন করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আইনের বিষয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, তাই কোনো মন্তব্য থাকে তো করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, এই অনুষ্ঠানে আমরা যে ধরনের পরামর্শ দিয়ে থাকি, এটাকে একটা গাইডলাইন, একটা প্রাথমিক ধারণা হিসেবে আপনারা নেবেন। এরপরে ভিত্তি করে দয়া করে কোনো ফয়সলা করবেন না। এর কারণ হচ্ছে যে আমরা কিন্তু আপনাদের সাথে মাত্র আধা মিনিট কি 1 মিনিট কথা বলে আপনাদের সমস্যা সম্পর্কে একটা ধারণা নেই। আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখছি না, ফেস টু ফেস বসে আপনার সাথে কথা বলার সুযোগ আমাদের নেই। তো এই জন্যে আমরা মনে করি যে এই আমাদের যে পরামর্শটা, এগুলো একটা বেসিক গাইডলাইন হিসেবে ধরে নেবেন। অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শর কোনো বিকল্প আর নাই। তো কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। দেখতে দেখতে তো এই বছরেরও 11টা দিন পার হতে চলল। আশা করি আপনাদের সবারই নতুন বর্ষ খুব ভালোভাবে যাবে। যারা রোগাক্রান্ত আছেন, আশা করি তারা এবছর রোগ মুক্তি প্রাপ্ত হবেন। তো এবছর আমাদের ইমিগ্রেশনের ফিল্ডে কি হচ্ছে, আমরা যতদূর জানতে পেরেছি যে এবছর বর্তমান সরকার আরও কতগুলো নতুন পরিবর্তন আনবেন। এবং পরিবর্তনের মধ্যে যেটা তারা করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আমরা দেখেছি যে এর আগের বোধহয় 2022 বা 2023 1 বছরে প্রায় 42,000-এর মতো লোক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দেশে এসেছিলেন এবং নানা ধরনের পরিকল্পনার কথা ঘোষণা করল, হুঁশিয়ারি দিলেও এই মানুষ আসা কিন্তু বন্ধ থাকেনি। এবং কিছুদিন আগেও আমরা দেখেছি কিছু লোক দুর্ভাগ্যজনকভাবে এই চ্যানেল পাড়ি দিতে গিয়ে তারা কিন্তু প্রাণহানি হয়েছে। এবং একটা স্ট্যাটিস্টিক্সে তারা বলছে যে গত বছর খুব সম্ভবত গত বছরই প্রায় 60 জনেরও বেশি মানুষ কিন্তু প্রাণ দিয়েছেন এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসতে। আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে যে গত বছর তারা মারা গেছেন 59 জন লোক। এর আগেও আমরা দেখেছি প্রতি বছরই অনেক প্রাণহানি হয়েছে এবং মানুষ কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে এই 7 সমুদ্র তার মধ্যে পাড়ি দিয়ে এই ইংলিশ চ্যানেলের মতো এরকম একটা দুর্দান্ত একটা সমুদ্র তারা পাড়ি দিয়ে ব্রিটেনে আসেন। এবং এটার জন্য তারা কত পয়সা খরচ করে সর্বশান্ত বিক্রি করে দিয়ে আসেন। অনেকেই দেখেছি আটলান্টিক ওশান পাড়ি দিয়ে এখানে আসছেন, মেডিটেরিয়ান সি পাড়ি দিয়ে আসেন, আফ্রিকাতে আসেন, অনেক সমস্যা হয়। একজন কলার যুক্ত হচ্ছেন, কলার সাথে কথা বলি, তারপর আবার কথা বলবো। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম, বলেন কলার, কি জানতে চাচ্ছেন? আমি আইএলআর অ্যাপ্লিকেশন করছিলাম, বাট আমার তো ওই যে রাইট অফ দ্য ওয়ার্ক আমার ইউর মাঝে শেয়ার করে দেখাই 19 তারিখ শেষ হবে, বাট আমার তো স্টিল এখনো জানাইছে না। বাট আমার এমপ্লয়ার ডিসকাস আমার ভাইয়া আপনার কথাটা কেমন জানি কেঁপে কেঁপে যাচ্ছে। আপনি কি অ্যাপ্লিকেশন করেছেন? আইএলআর কি আমার তো এখনো জানাইছি না, বাট আমি পারছি জি, বাট আমার রাইট অফ দ্য ওয়ার্ক যে একটা শেয়ার করুন, জি, ওইটাই দেখাচ্ছে যে 19 জানুয়ারি আমার রাইট অফ দ্য ওয়ার্ক শেষ। হ্যাঁ, তো আপনার যেটা করতে হবে, আপনি ওনাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে বলেন আমি যেহেতু ইন টাইম অ্যাপ্লিকেশন করেছি, আমার অবশ্যই ওয়ার্ক রাইটটা থাকবে। এবং আপনি দরকার হলে আপনার যিনি প্রসপেক্টিভ এমপ্লয়ার, ওদেরকে দেখাতে পারেন যে ইমিগ্রেশন অ্যাক্টের 1971 অ্যাক্টের সেকশন 3C অনুযায়ী ইন টাইম অ্যাপ্লিকেশন করলে আপনার আগের রাইটটাই বলবৎ থাকে। আপনার যিনি সলিসিটার বা লয়ার আছেন তাকে দিয়ে একটা চিঠিও লেখাতে পারেন এই আইনটার উদ্ধৃতি দিয়ে। আর আপনি সরাসরি হোম অফিসের সাথে যোগাযোগ করে আপনি তাদেরকে বলেন যে এটা দেখার, কারণ আপনার যেটা হবে যে 19 তারিখের পরেও আপনার রাইট টু ওয়ার্ক দেখানোর কথা, যতদিন পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশনটা নিষ্পত্তি না হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তবে আপনার সলিসিটর সাহেবকে দিয়ে ওই আইনের উদ্ধৃতি দিয়ে আপনি একটা চিঠি লেখায় রাখতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ।
সেই দর্শকবৃন্দ, যে আলাপে আমরা ছিলাম যে বর্তমান সরকার, আমরা এর আগের অনুষ্ঠানে বলেছিলাম যে ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, হল্যান্ড, এদের সাথে আলোচনায় আছে যে কীভাবে ইংলিশ চ্যানেল যারা পাড়ি দিয়ে আসছেন, বিশেষ করে পিপুল স্মাগলার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আমরা জানতে পেরেছি যে ডেভিড ল্যামি, যিনি পররাষ্ট্রমন্ত্রী, উনি সংসদে বক্তৃতা করে বলেছেন যে স্যাংশনের ব্যবস্থা করা হবে, অর্থাৎ যে সমস্ত পিপুল স্মাগলার, যারা মানব পাচারকারীরা এভাবে মানুষকে প্রলুব্ধ করে নিয়ে আসে, ইংলিশ চ্যানেলে পাড়ি দিয়ে নিয়ে আসেন, তাদের বিরুদ্ধে খুব কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। আমরা দেখেছি এর আগে অনেকবারই এই ধরনের কথা বলা হয়েছে, কিন্তু এই ইংলিশ চ্যানেলে পাড়ি দিয়ে লোক আসা কিন্তু বন্ধ হয়নি। তো আমরা আরও একটা জিনিস এখন আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে এই যে যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই দেশে আসছেন, এদের অনেকেরই অ্যাসাইলাম ক্লেম তারা কিন্তু গ্রহণ করছেন না, বলছেন যে তাদের অন্য দেশে অ্যাসাইলাম ক্লেম করার সুযোগ ছিল, তারা করেনি। আমরা জানি যে আগে ব্রেক্সিটের পূর্বে ডাবলিন কনভেনশন ছিল, এই ডাবলিন কনভেনশন অনুযায়ী ইউরোপের যে প্রথম যে সেফ কান্ট্রিতে কেউ প্রবেশ করেন, সেই দেশেরই দায়িত্ব ছিল অ্যাসাইলাম ক্লেমটা নিয়ে সেটাকে পরীক্ষা করা এবং সেভাবে সিদ্ধান্ত দেওয়ার। তো আমরা তখন দেখতাম যে ডাবলিন কনভেনশনের অধীনে ওই দেশগুলিতে ব্রিটেন কিন্তু ফেরত পাঠাতে চাইতো, তবে ওই দেশগুলো যদি গ্রহণ না করে তবে কিন্তু আর তাকে ফেরত পাঠানো যেত না। সচরাচর আমরা দেখতাম যে ওই দেশগুলি গ্রহণ করে নিত। ডাবলিন কনভেনশন তো আর নাই, কারণ আমরা এখন আর ব্রেক্সিটের পরে আর ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নই, কিন্তু এরপরেও আমরা দেখেছি যে এই 2023 সালের যে আইন, সেই আইন মোতাবেক তারা কিন্তু বলে যে তাদের একটা ইন্টেনশন আছে যে যে দেশে ছিল আগে অ্যাসাইলাম সিকার সে দেশে পাঠাবে। তো এ ব্যাপারে তারা ওই দেশের সাথে যোগাযোগ করে। আমরা সম্প্রতিকালে দেখেছি যে কিছু কিছু দেশ, বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলি, যারা পরবর্তীকালে, যারা পরে যারা জয়েন করেছেন, আই থিঙ্ক 2005-এর পরে যারা ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বার হয়েছেন, এই দেশগুলি অনেক ক্ষেত্রেই কিন্তু ব্রেক্সিট মানে হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু গ্রহণ করছেন। তো এই জন্য কেউ যদি ওই রকম কোনো দেশ থেকে আসেন, তো দেখা যাবে যে ওই সমস্ত দেশগুলিতে কিন্তু ফেরত পাঠাতে পারে অ্যাসাইলাম দেশে তাদের কনসিডার না করে। আরেকটা ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে অ্যাসাইলামের ক্ষেত্রে এখন রিফিউজালের রেট কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা গত বছর দেখেছিলাম যে অনেক কেস, যে সমস্ত কেসে আমরা আইনজীবী হিসেবে আমরা বলবো যে কেসটা খুব দুর্বল, সেই দুর্বল কেসগুলিতেও কিন্তু হোম অফিস অ্যাসাইলাম গ্রান্ট করেছে। এটা এমন কেস যে কেসে হোম অফিস যদি অ্যাসাইলাম গ্রান্ট না করে তবে কোর্টে গিয়ে কোনোভাবেই এই কেসটা যেটা সম্ভব হবে না, কারণ কোর্ট তো অনেক বেশি আইন কানুন তারা মেনে চলবে। এখন হোম অফিস তারা কিন্তু আইন কানুনে তোয়াক্কা না করে তারা যদি কাউকে অ্যাসাইলাম দিতে চায়, কারো যদি কাউকে থাকতে দিতে চায়, তো কারো তো আর কিছু বলার নাই। কিন্তু এখন এই জিনিসটা কিন্তু হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে অনেক কেসই তারা রিফিউজ করে দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রিফিউজাল লেটারটা অনেক সংক্ষিপ্ত হচ্ছে। একজন কলার যুক্ত হচ্ছেন, কথা বলি, কে আছেন? হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আপনি কেমন? জি করেন। জি জি আমার ব্রিটিশ পাসপোর্ট আছে, জি, আমি চাইছিলাম আমাকে রিনিউ করাইতাম। জি, আমি দেশ থেকে একটা নয়া বার্থ সার্টিফিকেট রেডি করে রাখছি। এখন রিনিউ করতে গেলে আর কোনো ডকুমেন্টস লাগবে কিলা কিতা? আপনাকে যেটা করতে হবে, এটা বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু এখন এই ধরনের পাসপোর্টগুলি রিনিউ করতে আমি বলবো প্রায় 2-3 মাসের মতো সময় নিচ্ছে, কারণ তারা তো এখানে করে না, তারা ওটাকে বাংলাদেশে পাঠাতে বাংলাদেশ থেকে তৈরি হয়ে আসে। তো এরা আপনার কাছে শুধু আপনার পুরনো পাসপোর্ট থাকলে আমার মনে হয় না আপনার কাছ থেকে আর অন্য কোনো কিছু চাইবে, ওই পাসপোর্টের ভিত্তিতেই তারা রিনিউ করবে। কিন্তু আপনি অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। জি, আমার মনে হয় আপনি টেলিভিশনের ভলিউমটা বন্ধ করে দিয়ে কথা বলেন। আর কিছু আপনার জিজ্ঞাসা করার আছে? আমার কোনো পুলিশ রিপোর্ট লাগবে না ভাই। পুলিশ রিপোর্ট বাংলাদেশে হলে তারা প্রয়োজন হয়। এখানে তারা হয়তো পাসপোর্ট থাকলে, আপনার পুরনো কোনো পাসপোর্ট থাকলে আপনার ঝামেলা কম হওয়ার কথা। একটাই প্রবলেম যে হাই কমিশন থেকে এটা রিনিউ করবে না, এটা দেশে পাঠিয়ে দিবে। কারণ আমার নিজেরও আপনার মতো অবস্থা, আমার বাংলাদেশের পাসপোর্ট বহুত আগে এক্সপায়ার করে গেছে, কিন্তু আমি ওই 2-3 মাসে ঝামেলা লাগবে এই কারণে আসলে করা হয় নাই। আমি এখানে যারা ট্রাভেল
এজেন্টের সাথেও কথা বলেছি, ওদেরও কথা যে আপনাকে সরাসরি যেতে হবে। তো আপনাকে সরাসরি অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে আপনাকে নিজে ওখানে যেতে হবে। ওকে, তবে এখানে যেহেতু আপনি ইংল্যান্ডে আসছেন, আপনার পুলিশ ভেরিফিকেশনের দরকার আছে বলে আমি মনে করি না। ওকে ভাইয়া, ধন্যবাদ। তো আমরা যে আপডেটের কথা বলছিলাম যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বন্ধ করার জন্য এবার ডেভিড ল্যামি সাহেব উনি বলেছেন যে ব্রিটেন স্যাংশনে যাবে, এবং এই হিসাবে এ ব্যাপারে বিভিন্ন আইনের পরিবর্তন আনা হচ্ছে। এখন আমরা দেখেছি যে রুয়ান্ডার হুমকি সত্ত্বেও কিন্তু এদেশে আসা কিন্তু বন্ধ হয়নি। এখন কি হবে আমরা জানি না, এবং আমরা জানি যে এনফোর্সমেন্টের জন্যে অনেক কাজ চলছে। আমাকে অনেকেই জানিয়েছেন যে বিভিন্ন জায়গাতে ধরপাকড় হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে হামলা করছে পুলিশ এসে রেড করে অবৈধ কর্মচারী থাকলে ধরে নিয়ে যাচ্ছে এবং মালিক পক্ষকে তারা জরিমানার দিচ্ছে। তো এটা করলেও কতটা বন্ধ হবে আমরা জানি না, তবে আমরা জানি যে কমিউনিটির ভিতরে অনেক ক্ষেত্রে একটা ভীতির সঞ্চার হয়েছে। অনেকে এখন আর এই যারা অবৈধ অভিবাসীদেরকে কাজে নিয়োগ করছেন না, এটা অবশ্যই একটা সমস্যার ব্যাপার। আর আমরা যে অ্যাসাইলামের সূত্র নিয়ে যেটা বলছিলাম, যে আমার মনে হয় গত প্রোগ্রামে আমি বাংলাদেশের উপরে যে ব্রিটেনের নতুন গাইডেন্সটা এসেছে, কান্ট্রি পলিসি নোট CPN ডিসেম্বর 2024, সেটা নিয়ে কিছু আলোকপাত করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে 5ই আগস্টের পরে সরকার পরিবর্তন হওয়ার পরে তাদের যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টে তারা বলছে যে এই মুহূর্তে বাংলাদেশে আসলে ওই রকম কোনো সংকট নাই যার জন্য মানুষকে রাজনীতি আশ্রয় চাইতে হবে। এবং তারা যারা বিএনপি থেকে যারা রাজনীতি আশ্রয় চেয়েছেন তাদের সম্পর্কে গাইডেন্সের মতামত হচ্ছে এই, যেহেতু এখন আর আওয়ামী লীগ সরকারে নাই এবং বর্তমান যে সরকার ক্ষমতায় আছে তারা যেহেতু আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব ভাবাপন্ন নয়, সেই হিসেবে কেউ যদি আগে আওয়ামী লীগের সাথে তাদের ভীতির কারণে, তাদের সমস্যার কারণে অ্যাসাইলাম চেয়ে থাকেন, তো তাদের কোনো ভীতির কারণ নাই। এবং সরকারের তরফ থেকে কোনো রকমের হুমকির কোনো ব্যাপার নয়, বরঞ্চ সরকার যদি অন্য কোনো, যেটাকে আমরা নন স্টেট এজেন্ট, তাদের মাধ্যমে তাদের কাছ থেকে যদি তাদের ভয় আসে, তো তারা মনে করছে যে সরকার অবশ্যই এই ব্যাপারে তাদেরকে সাহায্য করতে পারবে, তাদেরকে প্রোটেকশন দিতে পারবে। আর যারা আওয়ামী লীগের থেকে অ্যাসাইলাম চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলতে চাচ্ছে যে এই যে আওয়ামী লীগের সাধারণ যারা কর্মী তাদের ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নাই। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারা অবশ্যই কোনো বড় কোনো অপরাধের সাথে তারা সংযুক্ত ছিলেন। এখানে তারা পরিষ্কারভাবে বলেছে যে প্রত্যেক সরকারের এই অধিকার আছে তাদের দেশে কোনো অপরাধ সংগঠিত হলে সে অপরাধীর বিচার করা, এবং তারা কোনো অপরাধ সংগঠিত কেউ করেনি এমন কাউকে বর্তমান সরকার বিচার করছে তা তারা কিন্তু মনে করছে না। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসার ব্যাপারে এটাকে রুখে দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থার কথা বলা হচ্ছে, স্যাংশনের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত বছর 59 জন মানুষ মারা গেছেন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসার সময়। এবং আমরা অনেক সময় টিভিতে দেখি যে কীভাবে মানুষ ডিঙ্গি নৌকাতে করে, সেখানে আমারই তো ভয় লাগে যে একটু এদিক ওদিক হলেই মানুষ কিন্তু সমুদ্রে পড়ে যাবে। এরপরও মানুষ কীভাবে জীবন বাজি রেখে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এদেশে আসছে, এবং এটা পাড়ি দেওয়ার মাধ্যমে কি হচ্ছে, তারা নিজেদের জীবনকে যেরকম একটা হুমকির সম্মুখীনে ফেলে দিচ্ছে, তার চেয়ে তো বড় জিনিস হচ্ছে যে এটার মাধ্যমে একটা মানব পাচার চক্রকে উৎসাহিত করা হচ্ছে। এই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে কিছু অসাধু মানব পাচারকারীরা লক্ষ কোটি পাউন্ড বানিয়ে নিচ্ছে। তো এ ব্যাপারে আমরা দেখেছি যে রিফিউজি কাউন্সিল একটা স্ট্রং স্টেটমেন্ট তারা দিয়েছে। তারা বলতে চাচ্ছে যে সরকার খালি স্টেটমেন্ট করেই যাচ্ছে যে স্যাংশন করব, হ্যান করব, ত্যান করব, কিন্তু আসলে তারা কী পদক্ষেপ নেবে এ ব্যাপারে কিন্তু আসলে কোনো কিছু তারা বলছে না। বিশেষ করে তারা যে স্টার্টিং যে জানি কিন্তু স্টার্ট করছে, আমরা দেখব যে ফরাসি সমুদ্র সৈকত থেকে কিংবা বেলজিয়াম ওই ধরনের সমুদ্র থেকে তারা শুরু করছে জার্নি। এদের বক্তব্য হচ্ছে যেখান থেকে জার্নি শুরু হচ্ছে সেখান থেকেই কিন্তু আটকে দেওয়ার জন্যে বেশি পদক্ষেপ নেওয়া উচিত। তো এ ব্যাপারে অবশ্যই ওই সমস্ত দেশে সংশ্লিষ্ট রাষ্ট্রের সহযোগিতা দরকার।
তাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব নয়। আমরা জানি যে এখন এই ব্রিটেন তারা কিন্তু একটা বর্ডার, একটা পুলিশ, তারা একটা কমান্ড তারা স্থাপন করেছেন। আমরা এও জানি যে এ ব্যাপারে অ্যাসাইলাম এবং বর্ডার কন্ট্রোল ব্যাপারে দেখার জন্য একটা আলাদা মন্ত্রণালয় বানিয়ে একজন মিনিস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা ফলে এটাকে তারা কতটা ইম্পর্টেন্স দিচ্ছে আমরা বুঝতে পেরেছি। কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না যে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়ার কারণে লোক আসা বন্ধ হয়েছে। আবার আমি দেখছি যে সরকার ঘোষণা করেছে যে তারা নেট ইমিগ্রেশনকে সিগনিফিকেন্টলি রিডিউস করবে। আবার আমি দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী মিস কুপার তিনি বলেছেন যে রিমুভাল নাকি সিগনিফিকেন্টলি ইনক্রিজ করবে এবং এ ব্যাপারে নাকি লোক আরও এনগেজ করা হয়েছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন এয়ারপোর্টেও নাকি তারা লোক বেশি নিয়োগ করেছে যে পাঠিয়ে দেওয়া হবে। তো এ ব্যাপারে আমরা জানি না তারা কতটা সফল হবে বা কী করবে। তো আমরা এটুকু জানি যে শুধুমাত্র হুমকি ধামকি দিলেই কিন্তু কাজ হয় না। এদিকে আমরা আমাদের কমিউনিটির যে সমস্যাগুলো, আমরা ইমিগ্রেশন সংক্রান্ত যে সমস্যা সমাধানগুলি, আমরা যে সমস্যাগুলো দেখছি তার মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি যে গত 2-3 বছরে হঠাৎ করে বাংলাদেশ থেকে ব্যাপকভাবে লোক এদেশে বৈধভাবে আসার একটা সুযোগ পেয়েছে। একজন কলার যোগ দিচ্ছেন, দেখি কলার কি বলতে যাচ্ছেন। হ্যালো কলার। হ্যালো কলার, সালাম আলাইকুম। আমি ফোনটা দেখলাম। জি, কার ফোন নম্বর? কি আপনি আমার নাম্বার চাচ্ছেন? যে আপনি এটা স্টুডিওতে ফোন করলে স্টুডিও থেকে আপনাকে বলে দিবে। আপনি ফোন করেন, আপনি লাইনে থাকেন, কেউ আপনাকে দিয়ে দিবে। হ্যালো, আর কোনো কলার আছে লাইনে? তো এ ব্যাপারে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে বারে বারে হুমকি ধামকি দিলেও এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা কী করে রোধ করা যাবে এ ব্যাপারে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরঞ্চ প্রতিদিনই মানুষ আসছে এবং প্রতিদিনই আমরা শুনছি, প্রায় দিনই আমরা শুনছি কিছুদিন পর পর যে অনেকেরই শরীর সমাধি হচ্ছে, একটা মূল্যবান প্রাণ, অনেকগুলো মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। তো এদের জন্য অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া উচিত। এখন একটা জিনিস মনে রাখতে হবে, বৈধভাবে কিন্তু এদেশে এসে অ্যাসাইলাম ক্লেম করা এরকম কোনো পথ কিন্তু নাই। মানুষকে দেশে কোনো না কোনোভাবে আসতে হচ্ছে। এখন এ ব্যাপারে কিন্তু আমরা যেটা একটু বলতে গিয়েছিলাম যে গত কয়েক বছরে, বিশেষ করে 2020-21-এর পরে হঠাৎ করে বাংলাদেশ থেকে অনেক লোক এদেশে বৈধভাবে আসতে পেরেছেন। স্টুডেন্ট ক্যাটাগরিতে অনেকেই এসেছেন। ওয়ার্ক পারমিটের ব্যাপারে একটু যোগ্যতা শিথিল করার জন্য ওয়ার্ক পারমিট নিয়েও এদেশে বহুত মানুষ আসেন এবং যেহেতু ফ্যামিলি আনার সুযোগ ছিল, অনেক ওয়ার্ক পারমিট এবং কেয়ার ভিসাতে আমরা জানি যে প্যান্ডেমিকের সময় খুব সমালোচনা করা হয়েছিল যে ব্রিটেনে পর্যাপ্ত পরিমাণ কেয়ার ওয়ার্কার নাই। এরপরে ঢালাওভাবে কেয়ার ওয়ার্কারকে তারা শর্টেজ ক্যাটেগরিতে নিয়ে যায় এবং শর্টেজ ক্যাটেগরিতে নেওয়ার কারণে দেখা গিয়েছে যে আসাটা খুব সুযোগ হয়ে যায়। যদিও দালাল ধরে আসার কোনো সুযোগ নাই। বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে আমরা দেখলাম খুব দ্রুত কিছু দালাল কোম্পানি গজিয়ে গেল এবং তারা অনেক পয়সা নিয়ে, প্রায় 20-25 লাখ টাকা নিয়ে এই কেয়ার ভিসাতে মানুষ আনা শুরু করলো এবং কেয়ার ভিসাতে যারা আসছেন অনেকে পরিবার পরিজন নিয়ে আসার পরও দেখা যাচ্ছে যে তাদের অনেকেরই কিন্তু কাজ নাই। তারা অনেকেই খুব মানবতা জীবনযাপন করছেন, অনেকে তখন বাধ্য হয়ে অ্যাসাইলাম ক্লেম করছেন। একটা স্ট্যাটিস্টিক্সে বলা হয়েছে যে যারা এরকম স্টুডেন্ট ভিসাতে এদেশে আসেন, কেয়ার ওয়ার্কার বা ওয়ার্ক ভিসাতে আসেন কিন্তু আসলে তাদের কাজ নাই, স্টুডেন্ট ভিসাতে যারা আসেন যাদের পড়াশোনা করার কোনো ইচ্ছা নাই বা তাদের ডিপেন্ডেন্ট, অনেকে কিন্তু আবার আমরা স্টুডেন্ট বা অন্য ওয়ার্কারের ডিপেন্ডেন্ট হিসেবে যারা এদেশে এসেছেন তারা কিন্তু প্রকৃতপক্ষে ডিপেন্ডেন্ট নয়। তো এদের ক্ষেত্রে এদের সংখ্যা প্রায় হুমাবিশ বলতে চাচ্ছি 11,000-এর উপরে। এদের বিভিন্ন নিবেদন কিন্তু প্রত্যাখ্যান করা হয়েছে। এদেরকে তারা নাকি ফেরত পাঠিয়ে দেবে। ফেরত পাঠিয়ে দিচ্ছে কিনা আমরা এখনও জানি না, বাট এ ব্যাপারে তাদের একটা তোড়জোড় আছে, আমরা এটুকু জেনেছি। এখন সমস্যা যেটা দেখা দিচ্ছে যে এইভাবে এই সেক্টরের লোক আসার কারণে আমরা প্রচুর অ্যাপ্লিকেশান রিফিউজ হচ্ছে এবং অনেক প্রতিষ্ঠান তাদের বাণিজ্যিক তাদের যে লাইসেন্সটা তারা কিন্তু হারাচ্ছে। আমরা জানি 5 শতাধিক
কোম্পানি ইতিমধ্যেই তাদের স্পন্সর লাইসেন্স তারা হারিয়েছে, অনেকগুলো কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেছে। যেমন আমরাও দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে আমাদের কাছে একজনের নামে একটা চিঠি আসলো। চিঠিটা হচ্ছে যে আমরা এই ভদ্রলোক এবং তার পরিবারের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম ভিসার জন্য। আমরা কিন্তু তার তার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের সাথে আমরা জড়িত ছিলাম না। তার ওয়ার্ক পারমিট তিনি সিকিউর করেন, কীভাবে করেন আমরা জানি না। আমরা খালি তার ভিসাটাকে প্রসেস করেছিলাম। তো ভিসা প্রসেস করার পরে তারা ভিসা পায়, কারণ ভিসা নিয়ে কি জটিলতা ছিল, আমরা রিপ্রেজেন্টেশন করার পরে ভিসাটা হয়ে যায়। এখন আমরা দেখলাম কিছুদিন আগেই তারা এখানে আসার পরে তাদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ হয়নি। হোম অফিস দেখি একটা চিঠি পাঠিয়ে বলতে চাচ্ছে যে ওই ভদ্রলোকের কোম্পানির লাইসেন্স তারা রিভোক করেছে। এখন এই যে ভদ্রলোক দেশে আসলেন, তার লাইসেন্স রিভোক হয়ে গেছে তার কোম্পানির, তিনি কিন্তু আর আমাদের সাথে আর কোনো যোগাযোগ করেননি। তিনি কীভাবে আছেন, কোথায় আছেন আমরা জানি না। কিন্তু দেখুন হোম অফিস কিন্তু এখনও তাদের ফাইলে কিন্তু নোট করা আছে যে আমরা তাদের ভিসা অ্যাপ্লিকেশান নিয়ে ডিল করেছিলাম, যদিও আমরা তার অরিজিনাল ওয়ার্ক পারমিট নিয়ে ডিল করিনি। তো এইভাবে তারা দেখেন কীভাবে মনিটর করছে। তো এই যে একটা বিপুল সংখ্যক লোক এভাবে আটকা পড়ে যাচ্ছে, অনেকেই অ্যাসাইলামে যাচ্ছেন। অ্যাসাইলামে গিয়ে কী পরিণতি হচ্ছে আমি যে একটু আগে বললাম যে বর্তমানে যে কান্ট্রি পলিসি নোট এসেছে সিপিএন, সেই সিপিএন অনুযায়ী বাংলাদেশ থেকে অ্যাসাইলাম ক্লেম করলে পলিটিক্যাল গ্রাউন্ডে খুব কম লোকই হয়তো অ্যাসাইলাম পাবেন। এরপরে এরা তো একটা অনিশ্চিত অবস্থাতে তারা পড়ে যাচ্ছেন। এখন আরেকটা জিনিস এখানে একটু আমি জানিয়ে রাখি, প্রায় লোকই আমাদেরকে ফোন করেন, জানতে চান, সেটা হচ্ছে যে কাজের পারমিশন অ্যাসাইলাম ক্লেম করলে কাজের অনুমতি থাকে কিনা। আগে আমরা জানতাম যে কেউ যদি অ্যাসাইলাম ক্লেম করেন, এদের অনেকেরই কিন্তু অ্যাসাইলাম ক্লেম করার সময় তারা এদেশে অবৈধ হয়ে গিয়েছেন, হয় ওভারস্টেয়ার কিংবা যাদের এন্ট্রি ছিল অবৈধভাবে, অতএব তাদের কোনো ভিসা ছিল না অ্যাপ্লিকেশন করার সময়। তো এই সময় তাদেরকে একটা নোটিশ দেওয়া হতো, সে একটা নোটিশ দিয়ে বলা হতো তুমি একজন অবৈধ অধিবাসী, তোমাকে আমরা ডিটেন করতে পারি, তোমাকে ডিটেন করা হচ্ছে না, তোমাকে এখন টেম্পোরারি অ্যাডমিশন দেওয়া হচ্ছে, এখন তুমি তোমার কাজের নাই পারমিশন নেই যদি বলে তাদেরকে একটা ডকুমেন্ট সার্ভ করা হয়। এখন আমরা জানি যে আর টেম্পোরারি অ্যাডমিশন শব্দটা নাই, এখন বলা হয় ইমিগ্রেশন বেল, তাদেরকে ইমিগ্রেশন বেলে রাখা হয়। এখন এই সমস্ত মানুষদের তো আগেও কাজের পারমিশন ছিল না, আর অ্যাসাইলাম ক্লেম করলে তো কাজের আর পারমিশন হচ্ছে না। এখন আমরা দেখছি আরেকটা গ্রুপ যারা আছেন যাদের অলরেডি এদেশে ভিসা ছিল, অনেকে যেমন স্টুডেন্ট ছিলেন। আপনারা জানেন যে স্টুডেন্টদের 20 ঘন্টা পরিমাণ কাজের পারমিশন থাকে এবং টাইম ছাড়া যখন ছুটির সময় তখন তাদের আনলিমিটেড কাজের অনুমতি থাকে, আনলিমিটেড টাইম। এখন এদের কি হবে, এরা যদি স্টুডেন্ট ভিসা শেষ হয়ে যাওয়ার আগে অ্যাপ্লাই করে, কিংবা কেউ ওয়ার্ক পারমিট ভিসাতে ছিলেন, ওয়ার্ক পারমিটে কোনো দিন যাননি, কাজও করেননি, সেই অবস্থায় তারা অ্যাসাইলাম চাইলেন, তাদের কি হবে কাজের পারমিশন? এইখানে কিন্তু দুটো মত আছে। একটা মতে বলছে যে যেহেতু তাদের আগে কাজের পারমিশন ছিল এবং যেহেতু অ্যাসাইলাম এখন ইমিগ্রেশনের রুলের ভিতরে এটা গভর্ন হয়, আগে কিন্তু অ্যাসাইলামের প্রসেসটা ইমিগ্রেশনের রুলের মধ্যে ছিল না। এখন আমরা দেখেছি একটা পার্ট করে, একটা চ্যাপ্টার করে ইমিগ্রেশনের রুলের ভিতরে অ্যাসাইলামের বিভিন্ন কায়দা কানুন ঢুকানো হয়েছে। সেক্ষেত্রে আর্গুমেন্ট করা যায় যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশানটাও একটা ইমিগ্রেশন অ্যাপ্লিকেশানের ভিতরে একটা অ্যাপ্লিকেশান। আগে যে নিয়ম ছিল সেই নিয়ম ছিল এই যে আপনার ভিসা শেষ হয়ে যাওয়ার আগে, আমি একটু আগে আরেকজন কলের পরিপ্রেক্ষিতে বলছিলাম যে ভিসা শেষ হয়ে যাওয়ার আগে যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে ইমিগ্রেশন অ্যাক্ট 1971 সেকশন 3C অনুযায়ী আপনার পূর্বের যে ভিসাটা বলবৎ থাকবে, যেটাকে আমরা বলি 3C লিভ। এই 3C লিভের আন্ডারে 3C যে ভিসা থাকছে, যে এক্সটেনশন, অটোমেটিক এক্সটেনশন, যে বর্ধিত ভিসা, এই ভিসাতে আগে যে রাইট ছিল, আগে যদি কাজ করার অনুমতি থেকে থাকে 20 ঘন্টা, এখনও 20 ঘন্টা কাজের অনুমতি থাকবে। এটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন। এবং যেহেতু এখন অ্যাসাইলামটা ইমিগ্রেশনের আইনের ভিতরে, ইমিগ্রেশন রুলের ভিতরে এসে গেছে, ফলে আর্গুমেন্ট করা যায় যে 3C অনুযায়ী আমার কাজের অনুমতি থাকবে।
আমরা দেখেছি যে অনেক সময় যখন এই স্টুডেন্ট হিসাবে বা ওয়ার্ক পারমিট হোল্ডার হিসাবে অ্যাসাইলাম ক্লেম করার পরে যখন ডকুমেন্টটা দিচ্ছে সার্ভ করছে, তখন কিন্তু বলে দিচ্ছে তোমার কাজের পারমিশন নাই। মানে কোনো কোনো ক্ষেত্রে এই রিপ্রেজেন্টেশন করলে, এই আইনটা কোট করে দিলে আবার দেখা যায় যে কাজের অনুমতি দেয়। এখন এটা কখন কতদিন বলবৎ থাকবে আমরা জানি না। আগে আমরা দেখতাম যে সাধারণত অ্যাসাইলাম ক্লেম করলে আগের পুরো লিভ তারা ক্যান্সেল করে দিত। এখন অধিকাংশ ক্ষেত্রে দেখছি যে লিভটা ক্যান্সেল হচ্ছে না। কিন্তু যাদের ভিসা ছিল না, ওভারস্টে ছিল, তাদের অবস্থা কী হবে? তাদের তো আর 3C লিভের প্রশ্নই উঠছে না। এদের কি হবে? এদের জন্যে আমরা জানি যে ইমিগ্রেশনের রুলের 360 অনুযায়ী, প্যারাগ্রাফ 360-তে তারা বলতে চাচ্ছে যে কেউ যদি অ্যাসাইলাম ক্লেম করেন, অ্যাসাইলাম ক্লেম করার পরে 1 বছরের ভিতরে কেউ যদি কোনো সিদ্ধান্ত না পান, সেক্ষেত্রে তারা কাজের অনুমতি চাইতে পারেন। কিন্তু কাজের অনুমতি চাইলে তাহলে কী হবে? শর্টেজ ক্যাটাগরিতে যে জবগুলি আছে সেই জবের জন্য তারা কাজ করতে পারবে। তো শর্টেজ ক্যাটাগরিতে কিন্তু সব জব নয়। আমরা একজন সাধারণ, আমাদের কমিউনিটি সাধারণ একজন লোক যে ধরনের অর্জবগুলি করে, এই অর্জবগুলি কিন্তু শর্টেজ ক্যাটাগরিতে নাই। পরবর্তীকালে সংশোধন করে শর্টেজ ক্যাটাগরিকে তারা বানিয়েছে ইমিগ্রেশন স্যালারি লিস্ট। যে জবগুলি ইমিগ্রেশন স্যালারি লিস্টে আছে, এটা অনেকটা ওই আগেরই শর্টেজ ক্যাটাগরির মতো। কিন্তু এখানে গেলেও ওই অর্জবগুলো কিন্তু করার সুযোগটা থাকছে না। তো প্রথম শর্ত হচ্ছে এই যে অ্যাসাইলাম ক্লেম করার পরে অথবা ফ্রেশ অ্যাসাইলাম সাবমিশন করার পরে লিভারপুলে গিয়ে 1 বছরের ভিতরে যদি আপনি কোনো সিদ্ধান্ত না পান, সেক্ষেত্রে আপনি কাজের পারমিশন চাইতে পারেন। এবং কাজের পারমিশন পেলে শুধুমাত্র এই যে স্পেশালিস্ট ক্যাটাগরি যে জব, এই জবগুলিতে আপনি কাজ করার অনুমতি পাবেন। তো এই জন্যে এই জবে কিন্তু সবাই কিন্তু একটা ভুল ধারণা আছে যে কোনো ধরনের কাজ করা যায় না, যে কোনো ধরনের কাজ করা যায় না। যে কোনো ধরনের কাজ তখনই করা যেতে পারে যদি আগে আপনার এই ধরনের কাজ করার অনুমতি ছিল এবং ভিসা থাকা অবস্থাতে আপনি অ্যাসাইলাম ক্লেম করেছেন এবং আপনার এই জব রাইটটা তারা রিটেন করেছে, আপনাকে তারা রিটেন করতে দিয়েছে। এখন আরও কিছু সমস্যা এখানে আছে। এই যে আপনি পারমিশন টু ওয়ার্কের জন্য আপনি চাইবেন, এখন এইটার সিদ্ধান্তই দিতে তারা এখন কোনো কোনো ক্ষেত্রে 3 মাস, 4 মাস, 5 মাস তারা সময় নিচ্ছে। আগে যেখানে 1-2 সপ্তাহের ভিতরে একটা সিদ্ধান্ত পেতেন, এখন তারা সিদ্ধান্ত দিয়ে অনেক দেরি করছে। এবং কোনো কোনো ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটা করলেই তারা আবার তাদের সিদ্ধান্তের সময়টাও এগিয়ে নিয়ে আসছে। যেখানে হয়তো আগামী 3-4 মাসে তারা সিদ্ধান্ত দিত না, কিন্তু আপনি অ্যাসাইলামের আপনি কাজের পারমিশন চাইলেন, দেখা গেল এটার জন্যে তারা কি করলো, সিদ্ধান্ত দেওয়ার সময়টাকে এগিয়ে নিয়ে আসলো। ফলে আপনি কি হলো, এই কাজের পারমিশন চাওয়ার জন্যে আপনার ডিসিশনটা ত্বরান্বিত হলো। আবার যেটা আমরা দেখছি এর মধ্যে এমন ঘটনাও আছে যে আপনি কাজের পারমিশন চাইলেন, কাজের পারমিশন চাইতে চাইতে আপনাকে তারা একটা সিদ্ধান্ত দিল, দেওয়ার পরে আপনি অ্যাপিলে গেলেন। যদিও 1 বছরের বেশি হয়ে গেছে, তারা তখন বলতে পারে ঠিক আছে 1 বছর বেশি হয়ে গেলেও আমি তো তোমাকে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, তুমি তখনই কাজের পারমিশন পেতে পারো যখন তোমার ডিসিশনটা পেন্ডিং আছে। তো ফলে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই কাজের পারমিশন, যদিও কাজের পারমিশন পেলে এটা একটা রেস্ট্রিক্টেড ক্যাটাগরি জব, তারপরও নানা ধরনের সমস্যা আছে। আমি জানি যে এখানে কমিউনিটির মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে কোনো অ্যাপ্লিকেশান করে যদি কেউ অপেক্ষা করে, অনেকে আমরা জানি যে FLRFP অ্যাপ্লিকেশান করে অপেক্ষা করছেন অনেক দিন। এখন আমরা জানি যে FLRFPর কোনো টাইম ফ্রেম নাই, 6 মাস, 1 বছর, 2 বছরও অনেকেরই সিদ্ধান্ত আসে না। এই সময়টার জন্য অনেকেই এসে বলে আমাকে কাজের পারমিশন একটা করিয়ে দেন, কারণ 1 বছর বেশি অপেক্ষা করছে। কারণ তারা ওই যে বললাম, এর আগে আমি বলেছি যে এই দেশে যত না ক্লায়েন্ট তার চেয়ে বেশি আছে ইমিগ্রেশন অ্যাডভাইজার। তো মানুষের কাছ থেকে শুনে মানুষের মনে ধারণা হয় এটা বোধহয় করা যাবে, কিন্তু এই ধরনের কোনো ব্যাপার নয়। আপনি অ্যাসাইলাম বা অ্যাসাইলাম ফ্রেশ ক্লেম এর ব্যতি রেখে অন্য কোনো ক্লেম করলে ইমিগ্রেশনের রুল অনুযায়ী আপনার কাজের অনুমতি নেয়। অবশ্যই আপনি চাইতে পারেন যে কোনো জিনিসে আপনি হোমসে চাইতে পারেন, এখন আপনি পাবেন কি না সেটা নিশ্চিত নয়। যেহেতু ইমিগ্রেশনের রুলের মধ্যে কোনো প্রভিশন নাই, তারা পরিষ্কার হয় বলতে পারে যে না, তুমি কাজের অনুমতির জন্যে তুমি এলিজিবল নও, এটা তারা কিন্তু বলতে পারে। আজকে আমি একটা ক্যাটাগরি নিয়ে কথা বলবো। এটা নিয়ে আসলে আমরা
খুব একটা কিন্তু এই প্রোগ্রামে কথা বলিনি, এবং সেটা হচ্ছে রিলিজিয়াস ওয়ার্ক ভিসা। এদেশে কিন্তু রিলিজিয়াস ওয়ার্ক ভিসাতে আসা সম্ভব, এবং এটাতে দুটো ক্যাটাগরিতে আসে। একটা হচ্ছে টিয়ার 2 মিনিস্টার অফ রিলিজিয়ান, আর একটা হচ্ছে রিলিজিয়াস ওয়ার্কার। মনে রাখবেন, টিয়ার 2 মিনিস্টার অফ রিলিজিয়ান, আর একটা হচ্ছে রিলিজিয়াস ওয়ার্কার। রিলিজিয়াস ওয়ার্কারের জন্যে যে রিকোয়ারমেন্টটা কিন্তু অনেকটা কম, এবং অনেকের পক্ষেই হয়তো বা রিলিজিয়াস ওয়ার্কার হিসাবে আসা সম্ভব হবে, কিন্তু দুটোতেই আপনার কি লাগছে, দুটোতেই স্পন্সর লাগছে। আপনাকে একটা রিলিজিয়াস অর্গানাইজেশন, একটা চ্যারিটি, রিলিজিয়াস চ্যারিটি কিংবা রিলিজিয়াস অর্গানাইজেশন আপনাকে স্পন্সরশিপ দেবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই রিলিজিয়াস যে মিনিস্টার অফ রিলিজিয়নের ক্ষেত্রে কিন্তু তারা ওই যে আমাদের যে টিয়ার 2 নর্মাল ওয়ার্কারদের জন্য যে ধরনের বেতনের যে মাপকাঠি, সেখানে কিন্তু এরকম বেতনের মাপকাঠি নাই। খালি বলা আছে যে তাদেরকে বেতন দিতে হবে, এবং এটার যে রিকোয়ারমেন্ট ওই ধরনের সেমিনার জবের বেতন থেকে যেন কম না হয়। এবং কোনো ক্ষেত্রে যদি একটা রিলিজিয়াস কমিউনিটি যদি এখানে ওয়ার্কার হয়, এবং কমিউনিটির ভিতরেই যদি এসে এই মিনিস্টার অফ রিলিজিয়ান থাকবেন, তাহলে কিন্তু সেখানে অনেক কম বেতনেও কিন্তু আনা সম্ভব, এবং সেখানে যে ন্যাশনাল অ্যাভারেজ ইনকাম এই ধরনের ক্যাটাগরি কিন্তু নাই। কিন্তু টিয়ার 2 মিনিস্টার অফ রিলিজিয়ানের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ টেস্টটা জরুরি। B1 নয়, B2তে তার 4টে ক্যাটাগরিতেই লিসনিং, রাইটিং, স্পিকিং এবং সব কিছু 4টে ক্যাটাগরিতেই কিন্তু তার ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি কিন্তু লাগবে। রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং, এটাতে তাদের লাগবে। আর কি আছে, এদেশে আসার পরে ইন কান্ট্রি সুইচিং, যে অর্থাৎ এই দেশে আসার পরে অন্য ক্যাটাগরিতে তারা কিন্তু সুইচ করতে পারবে। আর এখন আমি যেটা বললাম, রিলিজিয়াস ওয়ার্কার হিসেবে যারা আসবেন তারা কি করবেন, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সাপোর্ট ওয়ার্কার হিসেবে আসতে পারেন, ক্লারিক্যাল জব করার জন্য, অন্যান্য সাপোর্ট করার জন্য আসবেন। তারা কিন্তু ভিসা পাবেন 2 বছর। এই 2 বছর পরে এই ভিসা কিন্তু কোনোভাবেই আর এক্সটেন্ড করা যাবে না, এরা কিন্তু সুইচ করতে পারবে না। এদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোনো কোনো দরকার নাই। যারা টিয়ার 2 রিলিজিয়ান মিনিস্টার রিলিজিয়ান হিসেবে আসবেন, তাদের জন্যে কিন্তু রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট করা দরকার না, অর্থাৎ এখানে কোনো পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে না, তাদেরকে আনা যাবে, এবং তারা 6 বছর পর্যন্ত স্পন্সরশিপে থাকতে পারেন। 5 বছর পরে তারা সেটেলমেন্ট পাবেন। আর যারা রিলিজিয়াস ওয়ার্কার, এরা 2 বছরের জন্য ভিসা পাবেন, 2 বছর পরে কোনো এক্সটেনশন হবে না। এদের কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট নাই। 2টা ক্যাটাগরিতেই কিন্তু ফ্যামিলি নিয়ে আসা সম্ভব। তো অনেকে আমি মনে করি যে রিলিজিয়াস ওয়ার্কারের ব্যাপারটা একটু ভেবে দেখতে পারেন, অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেন এবং দেখেন আপনাদের কেউ এই ক্যাটাগরিতে আসতে পারে কিনা। একজন কলার মধ্যে যুক্ত হচ্ছেন, দেখি কলারের সাথে কথা বলি। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। জি কলার বলেন। জি আপনি 28 দিনের আগে ছাড়বেন না আপনার ভিসা, মানে আপনি কি 33 মাসের ভিসা নিয়ে এসেছেন? যদি 33 মাসের ভিসা থাকে, 33 মাসের ভিসা থাকলে আপনি ইচ্ছা করলে 30 মাস পরেই, 30 মাসের 28 দিন আগে আপনি ভিসা জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর আপনি চাইলে 33 মাসেরও 28 দিন আগে, অর্থাৎ আপনি 28 দিনের আগে আর কি অ্যাপ্লাই করবেন না। আপনি 30 মাসের পরেও পারেন, 33 মাসের পরেও, 33 মাসেও পারেন আপনি 28 দিন আগে। ঠিক আছে, ওকে। তো আমরা একটু আগে রিলিজিয়াস ওয়ার্কারের ব্যাপারে একটু কথা বললাম, অনেকেই দেখতে পারেন এ ব্যাপারে চিন্তা ভাবনা করে। তো এই দুটা রুটে যেটা বললাম, রিলিজিয়াস ওয়ার্কার বা মিনিস্টার রিলিজিয়ান, দুটো ওয়ার্কে একটা ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট আছে। সেটা হচ্ছে যে 28 দিন দেখাতে হবে 1270 পাউন্ড ব্যাংকে আছে, এবং ডিপেন্ডেন্টের জন্যে, প্রত্যেক ডিপেন্ডেন্টের জন্যে
এডিশনাল ফান্ড থাকতে হবে। পার্টনারের জন্য 285, প্রথম বাচ্চার জন্য 315 এবং পরের যে কোনো বাচ্চার জন্য 200 পাউন্ড আপনাকে দেখাতে হবে এবং এই পয়সাটা থাকতে হবে 28 দিন। এটা দুটো ক্যাটাগরির জন্যেই। তো আমি যেটা বলছিলাম যে রিলিজিয়াস ওয়ার্কার হিসেবে যারা আসবেন তাদের কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি, কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টের কিন্তু দরকার নাই এবং তাদের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে তাদের ক্ষেত্রে ডোমেস্টিক লেবার মার্কেট টেস্টটা কিন্তু দরকার। অর্থাৎ দেখাতে হবে যে এরকম কাউকে রিক্রুট করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারা যায়নি এবং বিজ্ঞাপন দেওয়া হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে, পারা যায়নি। কিন্তু যারা টিয়ার টু ওয়ার্কার হিসেবে, টিয়ার 2 মিনিস্টার রিলিজিয়ন হিসেবে যারা আসছেন তাদের জন্যে কিন্তু এই যেটাকে আমরা বলি রেসিডেন্ট লেবার মার্কেট টেস্টের কোনো দরকার নাই। তো এটা ভেবে দেখবেন। আমরা দেখছি যে এদেশে বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, খালি মসজিদ নয়, এদেশে আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরও গড়ে উঠেছে এবং আরও হয়তো মন্দিরের সংখ্যা বাড়ছে। তো যারা এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে অবশ্যই আমরা মনে করি যে এদেশ থেকে হয়তো লোক পাওয়া সম্ভব নয়। তো এই বিষয়টা ভেবে দেখবেন। আমাদের একটা ব্রেকের সময় হয়েছে, আমরা ব্রেকে যাচ্ছি, বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে আবার কথা বলবো আমাদের সর্বশেষ সেগমেন্টে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা দেখি প্রথমেই কেউ কোনো করার আছেন কি, না থাকলে আমরা আলোচনায় ফিরে যাব। হ্যালো হ্যালো, না কোনো কলার নাই, আমরা আলোচনা করি। আমরা যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম প্রথমে, মানে কিছুক্ষণ আগে, যে বাংলাদেশ থেকে অ্যাসাইলাম ক্লেমের ব্যাপারে যে কথাগুলো আমরা শুরু করেছিলাম নতুন কান্ট্রি পলিসি নোট নিয়ে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট যে কান্ট্রি পলিসি নোট এটা কিন্তু হোম অফিসের ইন্টারনাল তাদের যে কেস ওয়ার্কার আছে তারা কিন্তু এই গাইড অনুযায়ী তারা সিদ্ধান্ত দেয় কোন অ্যাসাইলাম। এবং আমরা জানি যে এখনও অনেক বাংলাদেশিদের ক্লেম পেন্ডিং আছে এবং আমরা যেটাকে একটু আগে বলেছিলাম যে প্রায় 11,000-এর মতো যারা বাংলাদেশ থেকে ওয়ার্কার হিসেবে দেশে এসে কী বলে কেয়ার ওয়ার্কার কিংবা এমনি নর্মাল ওয়ার্কার হিসেবে দেশে আসেন বা স্টুডেন্ট হিসেবে আসেন বা তাদের ডিপেন্ডেন্ট হিসেবে আসেন, আদৌ যারা কোনো কাজ করেননি বা কাজ পেতে পারেননি বা যারা স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করেননি, অ্যাসাইলাম রুটে চলে গিয়েছেন, তাদের কিন্তু অধিকাংশই রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বিএনপি করেন বলে বা জামাত ইসলামী করেন বলে। তো ফলে তাদের তো অবশ্যই এখন একটা অনিশ্চিত একটা ভবিষ্যতের মধ্যে তারা কিন্তু পড়ে গেছেন। আমাদের কাছে প্রায় প্রতিদিনই লোকে জানতে চায় যে আমাদের আসলে এখন কি করার আছে। তো এটা তো আসলে বলা খুব কঠিন। আমরা বলবো কেউ যদি বলে থাকেন যে আমি বিএনপি করতাম, আওয়ামী লীগের কাছে ভয় ছিল, তার তো এখন দেশে যেতে কোনো বাধা নাই। এখন তিনি যদি বলেন এখনও দেশে যেতে বাধা আছে এবং প্রায়শই আমরা শুনি যে বলেন যে দেশে তো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন ভালো না, পুলিশ পালিয়ে গেছে, এরকম হলে কিন্তু সেখানে এখনও পর্যন্ত কান্ট্রি পলিসি নোট কিন্তু স্বীকার করেনি যে বর্তমান সরকার তারা প্রোটেকশন দিতে তারা সক্ষম নয়, তারা অক্ষম। তারা বলেছে যে প্রাথমিকভাবে কিছু সমস্যা হলেও বর্তমান সরকার মোটামুটিভাবে নিয়ন্ত্রণ তাদের নিজেদের হাতে নিয়ে ফেলেছে। তো এখন এই মুহূর্তে আর কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নাই। তো এই জন্যে যারা অ্যাসাইলাম ক্লেম করেছেন তাদেরকে আমি আগেও বলেছি যদি অন্য কোনো গ্রাউন্ড এই দেশে থাকেই অ্যাপ্লাই করা সেটা ভাবা উচিত, কারণ এদের অনেকেরই হয়তো বা অ্যাসাইলাম ক্লেম সাকসেসফুল হবে না। আরেকটা জিনিস যেটা আমি এর আগেও বলেছি যে তারা নতুন ক্লেমগুলি খুব তাড়াতাড়ি তারা ফয়সালা করে ফেলছে এবং আমরা দেখেছি যে 1-1.5 মাসের ভিতরে স্ক্রিনিং ইন্টারভিউ 1-1.5 মাসের মধ্যে ইন্টারভিউ হয়ে যাচ্ছে এবং ইন্টারভিউ হওয়ার পরেই তারা কিন্তু 2-3 সপ্তাহের ভিতরে ডিসিশানটা দিয়ে দিচ্ছে, কারণ একটা আলাদা টিম তারা নিয়োগ করেছে নতুন ক্লেমগুলিকে তাড়াতাড়ি নিষ্পত্তি করার জন্যে। এবং আমরা এটুকুও জানি যে বলা হয়েছে যে রিফিউজাল রেট অনেকাংশে বেড়ে যাবে। আমরা গত অনুষ্ঠানে বলেছিলাম যে বলা হয়েছে ইমিগ্রেশন অ্যাপিল
ট্রাইব্যুনালে যে তাদের কেস লোড নাকি 83% বেড়ে যাবে। তো আমরা জানি যে অ্যাপিল হিসাবে 3 ধরনের কেসই, মোটামুটি 2 ধরনের কেসই অ্যাপিল হিসাবে আসে সাধারণত, আর ব্যতিক্রম আসে। 2 ধরনের কেস মূলত আসে, সেটা হচ্ছে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন রিফিউজ হলে আর অ্যাসাইলাম রিফিউজ হলে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে অ্যাসাইলাম ক্লেমের রিফিউজালের রেট অনেকাংশে বেড়ে যাবে, এবং এটাকে ট্যাকেল করার জন্যে আমরা দেখেছি কোর্ট 150 নতুন জাজ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, এবং এই সমস্ত জাজ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারা হয়তো আগামী অটম নাগাদ এরা কাজ শুরু করবেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোনো নতুন অ্যাপিল হলে মে জুনের আগে তার ডেট কিন্তু পড়ছে না। যাই হোক, এ ব্যাপারে আমরা মনে করি যারা এখনও অ্যাসাইলাম ক্লেম করার কথা বলেন, আর একটা জিনিস মনে রাখতে হবে, যারা অলরেডি অ্যাসাইলামে আছেন, হয়তো বিএনপি করেন বা বিরোধী দল করতেন আগের আওয়ামী লীগ সরকারের সময়, যারা অ্যাসাইলাম পেয়েছেন, এদের কিন্তু আমরা যখন তারা ভিসা বাড়াবেন, সেটেলমেন্টে যাবেন 5 বছর পরে, তখন কিন্তু একই ইস্যুগুলো আবার আসবে। তখন তারা দেখতে চাইবে যে কারণে তারা ওই সময় অ্যাসাইলাম পেয়েছেন সেই কারণটা এখনও বলবৎ আছে কি না। তো কান্ট্রির অবস্থা কী, দেশের অবস্থা কী, তাদের ব্যক্তিগত অবস্থা পরিবর্তন হয়েছে কিনা এরপরে। এবং এখন আমরা দেখছি যে নতুন যখন কোনো অ্যাসাইলাম গ্রান্ট হচ্ছে, ওই গ্রান্টে কিন্তু চিঠিতে বলেই দেওয়া হচ্ছে যে তোমাকে গ্রান্ট দেওয়া হয়েছে, তুমি এরপরে হয়তো আবার সেটেলমেন্টের জন্য এলিজিবল। কিন্তু সেটেলমেন্টটা কিন্তু অটোমেটিক নয়, এটা ইট উইল বি সাবজেক্ট টু অ্যান অ্যাক্টিভ রিভিউ। তার অ্যাক্টিভলি রিভিউ করবে যে তোমার আসলে ভিসা পাওয়ার, তোমার ভিসা বাড়ানোর উপযুক্ততা আছে কি না। তো এই জন্যে এই ব্যাপারে চোখ কান খোলা রাখবেন। অ্যাসাইলাম পেয়েছেন তার মানে এই না যে আপনি ব্রিটিশ হয়ে গেছেন, ব্রিটিশ হওয়ার পথটা হয়তো এখনও অনেক দূরে আসছে। আমরা আজকে আরও যে বিষয়গুলি নিয়ে হয়তো আমরা কথা বলতে পারি, এর আগের দিন আমি কিন্তু হিউম্যান রাইটস নিয়ে কথা বলেছিলাম খুব ব্যাপকভাবে। আর্টিকেল 3, আর্টিকেল 8, আর্টিকেল 3 মেডিকেল কেস নিয়ে কথা বলেছিলাম। আর্টিকেল 3 প্রোটেকশন কেস, যেখানে অ্যাসাইলাম কন্টেন্ট নাই, সে ধরনের বিষয় নিয়েও কিন্তু আমরা কথা বলেছিলাম। এবং সেখানে আমরা আরও বলেছিলাম যে কান্ট্রি সিচুয়েশন যদি এমন হয় যে যেখানে হয়তো সিভিল ওয়ার হচ্ছে দেশে, বা আমি এরকমও কেস করেছি যেখানে সিভিল ওয়ার হয়নি কিন্তু বড় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। হয়তো আপনাদের মনে আছে যে কয়েক বছর আগে নেপালে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। ওই সময় আমি অনেক নেপালি ক্লায়েন্টের জন্য এই ভূমিকম্পকে সাইট করে আমরা আর্টিকেল 3, যেটা কোয়ালিফিকেশান ডাইরেক্টিভের আর্টিকেল 3 সাইট করে আমরা কিন্তু অনেকের জন্য ভিসা পেয়েছি নেপালি। এই ভিসাগুলি কিন্তু পরবর্তীকালে হয়তো সেটেলমেন্টে লিড করে না, অন্তত সাময়িকভাবে থাকার একটা ব্যবস্থা তো হয়। এখন বাংলাদেশে তো আসলে এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগও নাই, আর এখন রাজনৈতিক অস্থিরতা আস্তে আস্তে হয়তো নিয়ন্ত্রণ এসে যাচ্ছে। সমস্যাটা হচ্ছে আমরা যদি পত্রিকান্তরে দেখি দেশে ব্যাংক লুট হচ্ছে, ডাকাতের রাহাজানি হচ্ছে, তার অর্থ কিন্তু এই না যে বাংলাদেশ সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই ব্যাপারে হোম অফিস একটা টেস্ট ইউজ করে, এটাকে বলে হোবার্ট টেস্ট। হোবার্ট টেস্টের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো দেশে কি আইন কানুনের ব্যবস্থা সিস্টেমটা আছে কিনা। আপনাকে দেখাতে হবে যে সিস্টেমটা টোটালি ব্রেকডাউন হয়ে গেছে। যেমন আমরা দেখেছি কিছুদিন আগে সিরিয়াতে যে অবস্থা ছিল, এমনকি বেশ কয়েক বছর আগে সোমালিয়াতে যেখানে টোটাল ব্রেকডাউন ছিল, কোনো গভর্নমেন্ট ছিল না, সে অবস্থা কিন্তু বাংলাদেশে নাই। সেকেন্ডলি, এখানে যেহেতু একটা সিস্টেম আছে এবং সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করার জন্যে একটা ব্যবস্থা আছে। হ্যাঁ, বাংলাদেশ সরকার আছে, সরকার ফাংশনেবল। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে সরকারের নিয়ন্ত্রণ নাই। এবং তারপরে হচ্ছে কি, সরকার প্রোটেকশন দিতে তারা ইচ্ছুক কিনা, এটা কি বলা সম্ভব যে ইউনূস সরকার আপনার কোনো বিপদ হবে আর ডক্টর ইউনূস সরকার আপনাকে প্রোটেকশন দেবে না, তিনি কি না করে দেবেন? তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই টেস্টেও কিন্তু ফেল করবে। দ্বিতীয় হচ্ছে সরকারের অ্যাবিলিটি, উইলিংনেস এবং অ্যাবিলিটি। অবশ্যই সরকারের অ্যাবিলিটি আছে, সরকার পারবে কি না। আমরা দেখেছি পৃথিবীর বড় বড় দেশেও কিন্তু ঘটনা ঘটে গেছে। আমেরিকার মতো জায়গাতে 2001 সালে টুইন টাওয়ার ধ্বংস হয়ে গিয়েছে, হাজারের লোক মারা গেছে, তাদেরকে কাউকে কিন্তু বাঁচিয়ে তাকে কেউ কিন্তু প্রোটেক্ট করতে পারে। তাদেরকে আমরা বলবো আমেরিকাতে প্রোটেকশান নাই? অবশ্যই আছে। এই যে আমরা দেখলাম নিউ ইয়ারের সময় একজন ট্রাক চালিয়ে দিয়ে 10 জনের বেশি লোককে মেরে ফেললো,
তো আমরা কি বলবো এই যে লোক মারা গেল এই জন্য আমেরিকাতে প্রোটেকশন নাই? তো অ্যাবসলুট প্রোটেকশন পৃথিবীর কোনো দেশে নাই। আপনার টেস্টটা হচ্ছে এই যেটা আমি বললাম, যে এখানে কোনো ফাংশনাল গভর্নমেন্ট আছে কিনা, ল অ্যান্ড অর্ডার সিস্টেম আছে কিনা, এবং যে গভর্নমেন্ট আছে, যে অথরিটিস আছে, তারা আইন অনুযায়ী তারা এবল কিনা এবং তাদের উইলিংনেস আছে কিনা। এটা থাকলেই কিন্তু হোভার টেস্টটা স্যাটিসফাই করবে, এবং হোভার টেস্ট অনুযায়ী তারা বলবে বর্তমান বাংলাদেশ সরকার তারা উইলিং এবং এবল দুটোই তারা সম্ভব। এটা কিন্তু আমরা দেখেছি যে আগেকার সরকারের সময় কিন্তু ছিল না। তখন আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমল, তখন সরকারকে না করলেও যদি আওয়ামী দলীয় থেকে বা আওয়ামী লীগের প্রতি অনুগত এরকম কেউ যদি আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিত, আপনি তো ফেসবুকে কিছু বললেন, সরকারের সমালোচনা করলেন, কেউ নেতা নেত্রী সমালোচনা করলেন, আপনার বিরুদ্ধে যদি আওয়ামী লীগ দলীয়, যুবলীগ বা ছাত্রলীগের কেউ যদি কোনো ব্যবস্থা নিতে যেত, তবে আমরা দেখতাম যে পুলিশ প্রশাসন হয়তো আপনাকে কোনোভাবেই প্রোটেকশন দিত না, আপনার ক্ষেত্রে হয়তো মামলাও তারা নিত না। এই ক্ষেত্রে তখন বলা যেত সরকার এবল, কিন্তু তারা উইলিং নয়, তারা এই ব্যাপারে ইচ্ছুক নয়। তো সেক্ষেত্রে আপনি ল্যাক অফ প্রোটেকশন আপনি দেখাতে পারতেন। এখন এই মুহূর্তে যে বাংলাদেশ, সে বাংলাদেশে আমরা জানি অনেক ঘটনা ঘটলেও এই টেস্টটা কিন্তু স্যাটিসফাই করা যাচ্ছে না। এর অর্থ এই না যে আপনার কোনো স্পেশাল কেস থাকলে আপনি এখন অ্যাসাইলাম পেতে পারেন না। আমি বলবো এসব ক্ষেত্রে আপনাদের উচিত হবে ভালো কোনো এক্সপার্টের সাহায্য নেওয়া, এবং আপনার কেসটা যদি আপনি দেখাতে পারেন, আপনার সাফারিংটা হবে অ্যাবোভ, over and above the sufferings that will be faced by any ordinary Bangladeshi citizen. যে কোনো বাংলাদেশের সিটিজেন যেটা তিনি সাফার করেন, তার চাইতে আপনার সাফারিংস হতে হবে অনেক বেশি, উপরে থাকতে হবে তাদের। সাধারণ লোক বাংলাদেশে যে সমস্যা আছে, যানবাহন সমস্যা থেকে শুরু করে অনিশ্চয়তা, চুরি ডাকাতি, রাহাজানি যেটা ফেস করছে, আপনিও তার ফেস করেন, এর চাইতে বেশি আপনার কোনো কিছু করেন কিনা। প্রশ্ন উঠতে পারে, আপনি যদি বর্তমান সরকারের যদি আপনি সমালোচক হন, সমস্যা হচ্ছে এই বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস এর আগে একটা ঘোষণায় তিনি বলেছেন যত খুশি মন খুশি আমাদের সমালোচনা করেন। তো বর্তমান সরকার সমালোচনা করলেই আপনাকে ধরে জেলে নিয়ে যাবে এরকম কিন্তু কোনো ব্যবস্থা নাই। তো ফলে বর্তমান সরকারের বিরুদ্ধে কিছু লিখলেই আপনি ইসলামের জন্য আপনার সহজ হবে এটা মনে করার কারণ নাই। অনেকে দেখি এখন ঢালাওভাবে জামাত ইসলামের সমালোচনা করছেন, বলছেন যে জামাতই তো বর্তমান সরকারকে নিয়ন্ত্রণ করছে। এটাও কিন্তু দেখানো কঠিন হতে পারে যে জামাত, কারণ জামাতের কেউ তো সরকারের সাথে তো নাই। হ্যাঁ, জামাত সমর্থন করছে, অন্যান্য বিরোধী দলও তো সমর্থন করছে। একজন কলার বুঝে যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। আমি কি সত্যজিতের সাথে কথা বলতে পারি? আপনি স্টুডিওতে কথা বলছেন, বলেন। স্টুডিও? জি, আপনি আপনার পিছনের টেলিভিশনটা বন্ধ করে দিয়ে টেলিফোনে আমার সাথে কথা বলেন। আচ্ছা, আচ্ছা জি বলেন, এখন শুনছি। হ্যাঁ, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। জি করেন। হিসাবে কি আমার যাবে নাকি, এখানে কি কি জিনিস লাগবে? সরি, আপনি কি বললেন? আপনার কথাটা একটু ব্রেক হয়ে যাচ্ছে। আপনি স্টুডেন্ট হিসেবে একজন কান, হ্যাঁ, ভিজিটার হিসাবে আমি আনতে চাই, এখানে কি কি লাগবে এখানে? আপনি ভিজিটর হিসেবে কাকে আনবেন? আমার সিস্টারকে। আপনার বোনকে আনবেন। দেখেন, ভিজিটর হিসেবে যে সমস্ত রিকোয়ারমেন্টগুলি আছে সেটা দেখাতে হবে যে ভিজিটর যখন এদেশে থাকবে, উনি কি আপনার বোন কি নিজের খরচে আসবেন নাকি আপনার খরচে আসবে? তার খরচে আসবে। তার খরচে আসলে দেখাতে হবে তার এই খরচটা মিট আপ করার মতো তার অ্যাবিলিটি আছে, ব্যাংকে পয়সা আছে, এটা দেখাতে হবে। তারপরে সেকেন্ডলি তাকে দেখাতে হবে যে তিনি এসে থাকবেন কোথায়। এখন উনি যদি আপনার সাথে থাকেন তাহলে আপনাকে চিঠি দিয়ে আপনাকে দেখাতে হবে আপনার কাছে সুইটেবল অ্যাকোমোডেশন আছে। এবং আচ্ছা, এখন এই দুটো তো আপনি দেখাতে পারলেন, তিনি আসলেন, তিনি টাকা দিয়ে আসেন, টিকিট কেটে আসবেন। তবে সবচেয়ে মারাত্মক যে জিনিসটা, যে কারণে অধিকাংশ অ্যাপ্লিকেশন ফেল করে, সেটা হচ্ছে এই যে তিনি আসলে দেশে ফিরে যাবেন কিনা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে সবাই বলে দেশে ফিরে যাবে, কিন্তু আপনি জানেন যে প্রায় 80 থেকে 85% বাংলাদেশি ভিজিটাররা তারা আসলে আর ফিরে যায় না। তো ফলে আপনাকে দেখাতে হবে বাংলাদেশে ফিরে যাওয়ার মতো, হ্যাঁ, বাংলাদেশে
থাকবে কেন? হ্যাঁ, বাংলাদেশে ফিরে যাওয়ার মতো তার কারণ আছে। এই যে আপনার ওনার বাচ্চা কাচ্চা আছে, তো এটা ওনার কারণ হতে পারে। তো ওনাকে দেখাতে হবে ওনার পার্সোনাল সার্কামস্টান্স, যেটা আপনি বললেন বাংলাদেশে তার বাচ্চা কাচ্চা আছে, তার চাকরি বাকরি আছে কি না, তারপরে উনি জেনুইন ভিজিটার কিনা দেখাতে গেলে দেখাতে হবে উনি অন্য কোনো দেশ আগে ভিজিট করেছেন কি না, সেখান থেকে উনি ফিরে গেছেন কি না, এই দেশে উনি যে আসবেন, উনি আপনার সাথে আসেন এবং উনি যে ফিরে যাবেন, এ ব্যাপারে আপনি কি মনে করেন। সেই জন্যে ওই যে ইনসেন্টিভ টু গো ব্যাক, দেশে ফিরে যাওয়ার কারণ এবং তার পার্সোনাল সার্কামস্টান্স, দেশে তার কী আছে না আছে, ফিরে যাওয়ার মতো যথেষ্ট কারণ তার আছে কি না, এটাই হবে তার মূল ঘটনা। এটা যদি উনি সুন্দরভাবে দেখাতে পারেন, উনি সুন্দরভাবে ব্যাখ্যা করাতে পারেন যে কেন উনি দেশে ফিরে যাবেন, এটার সাথে আবার ব্যাখ্যা হবে যে কেন উনি এদেশে বেড়াতে আসছেন। তো এগুলি সব দেখায়। একটা প্রশ্ন আমি বলতেছি, আমি যদি দেশে যাই যদি আমি ওকে আনার জন্য করি না, কীভাবে আপনি আনবেন ওনাকে? আপনি ভিজিটার হিসেবে আনতে গেলে আপনার দেশে যাওয়ার কোনো ইয়ে নাই, দরকার নাই। ভিসা দিলে আপনাকে দেশে গেলেও দেবে, না দিলেও দেবে। তার ফলে দেশে গেলে আপনার কোনো ফায়দা নাই। ঠিক আছে, আমার কাগজপত্র নিতে হবে, ব্যাংকের বাড়ির সবকিছু। জি, আপনাকে যেটা দেখাতে হবে যে আপনার ওনাকে থাকতে দেওয়ার মতো জায়গা আপনার আছে, এবং আপনাকে দেখাতে হবে উনি আসলে এদেশে ওনার থাকা খাওয়ার মতো খরচ দেওয়ার মতো অ্যাবিলিটি আপনার আছে, ব্যাংকে কিছু পয়সা আছে, এবং যদি আপনার ইনকাম থেকে থাকে, এমনকি আপনার যদি বেনিফিটও থেকে থাকে, বেনিফিটও আপনি দেখাতে পারেন আপনার জন্য কোনো নির্দিষ্ট ইনকাম নাই। আর ওনার বাংলাদেশে কি আছে, ওই যে বললাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে দেশে উনার পার্সোনাল সার্কামস্টান্সেস, এবং সেটার পরে ভিত্তি করে তারা বলবে উনার দেশে ফিরে যাওয়ার মতো কারণ আছে কেন। ধরুন কারা দেশে ফিরে যায়, ধরেন দেশে একজন খুব ভালো অবস্থানে আছে, খুব বড় একটা চাকরি করে, যেমন একজন হয়তো একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, যিনি হয়তো মাসে 25 লাখ টাকা বেতন পায়। এখন ধরুন যে লোক মাসে 25 লাখ টাকা বেতন পায়, একটা ব্যাংকে চাকরি করে, ব্যাংক থেকে তাকে বিরাট বাড়ি ধারাতে বাড়ি দিয়েছে, যাকে 4টে গাড়ি দিয়েছে, তো এরকম লোক কি কেউ মনে করবে যে দেশে এসে সে রেস্টুরেন্টে থালা বাসন ওয়াশ করবে? তারা মনে করবে না। কিন্তু যে লোকটা কাজ করে না, যে লোকটা তেমন খুব একটা লেখাপড়া, যেমন ধরেন যার বেতন টেতন কম কিন্তু ভালো পজিশনে আছে, একজন হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, বেতন হয়তো অত কিছু নয় কিন্তু তার নাম ডাক আছে, টেলিভিশনে তাকে ডাকে, প্রতি বছর তার বই বের হয়, এ লোকের কিন্তু খুব বড় কোনো টাকা পয়সা নাই, শিক্ষকের আর কতই বা পয়সা পাবে, কিন্তু তারা মনে করবে এইরকম তার যে একটা মর্যাদা সম্পন্ন পদ আছে, লোকে তাকে চেনে, এক নামে চেনে, উনি ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি কেন এদেশে ফিরে এসে সুপার মার্কেটে কাজ করবেন? তো এই যে একটা ব্যাপার আছে, আপনার প্রোফাইলটা ইম্পর্টেন্ট, যে লোকটা আসতে চাচ্ছে তার কি প্রোফাইল আছে, প্লাস ওই যে বললাম দেশে ফিরে যাওয়ার মতো তার কি কারণ আছে, কি ইনসেন্টিভ আছে। আপনি বললেন আপনার বোনের বাচ্চা কাচ্চা আছে, জি, আর দেশের বাড়ি সবকিছু আছে, জি, আর জামাই বিজনেস করতো, জামাই মারা গেছে কিন্তু এখনো বিজনেস চালাচ্ছে ছেলে। জি, এইগুলি আপনাকে ওনাকে দেখাতে হবে যে এসব কারণে উনি ফিরে যাবে, এবং তাকে বিশ্বাস করাতে হবে। কারণ কি, আমাদের বাংলাদেশ থেকে মানুষ এরকম বাচ্চা কাচ্চা ছেড়ে বছরের পর বছরে এদেশে থাকে। আমরা এমনও ঘটনা জানি যে এই বছর আজকে 50 বছর ধরে আমার কোনো আত্মীয় স্বজন কেউ না, কেউ ভিজিটার হিসাবে আমিও নাই, কোনো কাজও করি নাই। আমার হাজব্যান্ড বাংলাদেশ হাই কমিশনে চাকরি করতো, এখন আমার হাজব্যান্ড মারা গেছে, আমাকে দেখতে আসবে। জি, আপনি কারণ দেখিয়ে এবং সবসময় একটা সুন্দর করে কভার লেটার দিয়ে এক্সপ্লেন করে দেবেন যে কেন উনি আসবেন, কতদিন উনি থাকবেন, এবং উনি যে কেন চলে যাবেন এর ব্যাখ্যা করে দেবেন। বলা হয় কি যে এই অ্যাপ্লিকেশানগুলি রিফিউজ হয়ে গেলে এখানে কিন্তু কোনো অ্যাপিল হয় না, কোনো অ্যাপিলও হয় না, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ হয় না, একটাই পথ হচ্ছে জুডিশিয়াল রিভিউ। তো জুডিশিয়াল রিভিউ কিন্তু খুব ব্যয় সাপেক্ষ। আপনি যদি কোনো আইনজীবীর কাছে যান তা আপনার সব মিলিয়ে 3-4-5 হাজার পাউন্ড খরচ হয়ে যেতে পারে। এখন ভালো কোনোভাবে অ্যাপ্লিকেশান করলে, ঠিকমতো ডকুমেন্ট দিলে, যদি আপনার অ্যাপ্লিকেশানটা রিফিউজও হয় তাহলে আপনি কিন্তু জুডিশিয়াল রিভিউতে গেলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা একটু আগে যে ভদ্র মহিলার ব্যাপারে আরেকটা কল আসছে, কলটা আমরা নিয়ে নিই, দেখি কে আছেন। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম, বলেন। আমি
মানে 10 ইয়ার স্পাউস পেতে আছি, আমি আমার ওয়াইফকে টেক কেয়ার করা লাগে আর কি। জি। আমি পাবলিক ফান্ড তোলার লাগে আমি হোম অ্যাপ্লিকেশন করছিলাম অ্যাবাউট 3 মান্থ হয়ে যায়, কোনো রেজাল্ট পাইলাম না। মানে কতদিন লাগবে এটা রেজাল্ট হইতে? এটা আপনার 2 সপ্তাহ লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। যেহেতু 3 মাস হয়ে গেছে, আপনি ওদেরকে একটা রিমাইন্ডার দেন, বলেন যে 3 মাস হয়ে গেছে, আমার পাবলিক ফান্ডের দরকার, এবং কেন আপনার পাবলিক ফান্ড আর্জেন্ট এটা আপনি জানিয়ে ওদেরকে আবার চিঠি দেন, হয়তো বা তারা এটাকে প্রম্পটলি ডিসাইড করবে। কিন্তু এর কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই, বাট আমি মনে করি আপনি মোটামুটি 12 সপ্তাহ পরেই একটা চিঠি দিতে পারেন। থ্যাংক ইউ। আমরা একটু আগে যে ব্যাপারে যে ভদ্রমহিলার ব্যাপারে সাথে কথা বলছিলাম, ভিজিট ভিসাতে আমরা জানি যে বাংলাদেশ থেকে অনেক ক্ষেত্রেই ভিসা রিফিউজ হয়ে যায়, এবং যেটা রিফিউজ হয় তার একটা বিরাট কারণ হচ্ছে তারা মনে করে যে এই অ্যাপ্লিকেন্ট তিনি কখনো দেশে ফিরে যাবেন না, এবং সেই কারণে খুব ভালোভাবে অ্যাপ্লিকেশান করা দরকার, এবং দেশে কেন একজন ফিরে যাবে সে ব্যাপারে অবশ্যই ভালোভাবে কারণটা দেখানো উচিত। তো সেই জন্যে অ্যাপ্লিকেশান ভালোভাবে আপনি করবেন, সব রিকোয়ারমেন্টগুলো দেবেন, এবং যদিও ওখানে অ্যাপ্লিকেশান ফর্মে বলে নাই যে দেশে তোমার কী কী সম্পত্তি আছে, কী কী তোমার আছে, আমি মনে করি কভার লেটার দিয়ে উল্লেখ করে দেওয়া উচিত যে এই কারণে আমি আবার দেশে ফিরে যাব, ব্রিটেনে গিয়ে আমার সেটেল হওয়ার মতো কোনো ইচ্ছা নাই। মানুষের ভালো চাকরি থাকতে পারে, ভালো ব্যবসা থাকতে পারে, আবার তাতে সন্তান সন্ততি থাকতে পারে, সয় সম্পত্তি থাকতে পারে, যার কারণে ফিরে যাবে। এখন আপনি যদি নিজের কথার মধ্যে নিজেকে কন্ট্রাডিক্ট করেন, আপনি বললেন আপনি খুব বড় ব্যবসায়ী, অনেক পয়সা আপনি আয় করেন, দেশে ব্যবসা ফেলেতে বেশি দিন দূরে থাকতে পারবেন না, আবার আপনি ভিসা চাইলেন 6 মাস, তখন তার প্রশ্ন করুন তুমি এত বড় ব্যবসায়ী, তুমি দেশে না থাকলে ব্যবসা কে চালাবে, এই জন্য তুমি চিন্তিত, অথচ তুমি ইংল্যান্ডে 6 মাস থাকতে চাচ্ছ। ফলে কী হবে, আপনার কথা নিজের কথাই কিন্তু নিজের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আবার আপনি বললেন যে আমার ব্যবসা আমাকে সবসময় চাচ্ছে, আমার পক্ষে বাইরে গিয়ে থাকা কঠিন। আপনি তখন দেখালেন না আপনার অবর্তমানে আপনার ব্যবসাটাকে কে চালাবে, যিনি চালাবেন তার কাছ থেকেও আপনি কোনো ডকুমেন্ট কিন্তু আনলেন না। তো ফলে আপনার কথা তারা বিশ্বাস করলেন না। আবার আপনার প্রোফাইলটা দেখবে যে আপনি যে ইংল্যান্ডে আসছেন, আপনি দেখতে পারবেন হয়তো অনেক লোকের মনে আছে যে কিছুদিন আগে যখন এদেশে ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল, বাংলাদেশ থেকে অনেকেই মনে করেছিলেন যে বোধহয় ওয়ার্ল্ড কাপের ক্রিকেটের টিকিট কাটলে ভিসা পাবো। আপনি জানেন যে সিংহভাগ মানুষ কিন্তু ওয়ার্ল্ড কাপের টিকিট কেটেও তারা ভিসা পায়নি। কেন পায়নি? কারণ লোকে তো বুঝতেই পারছে, হোম অফিস তো বুঝতেই পারছে, ইন্ডিকেস অফিসার যে এখানে টিকিট কাটাই হয়েছে এদেশে আসার জন্যে, খেলা দেখার জন্য নয়। এখন যে ভদ্রলোক কোনোদিন বাংলাদেশে তার শহরে গিয়ে, তিনি হয়তো একটা গ্রামে থাকেন, সেই গ্রাম থেকে যিনি কোনোদিন শহরে গিয়ে শহরের একটা ক্রিকেট খেলা দেখেননি, যিনি ঢাকাতে গিয়ে কোনোদিন কোনো আন্তর্জাতিক ম্যাচ দেখেননি, এবং যিনি ক্রিকেট খেলা কেমন যিনি ভালো করে বোঝেনও না, সেই লোক কী করে ওই গ্রাম থেকে সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে ইংল্যান্ডে আসবে? এটা কতটা বিশ্বাসযোগ্য? তাই জন্যে এই জিনিসগুলি কিন্তু দেখতে হবে। আপনার তারা প্রোফাইলও দেখে যে বাংলাদেশে ক্রিকেট খেলা কারা দেখে, কাদেরই বিলাসিতা আছে যে আমি ইংল্যান্ডে খেলা দেখতে যাব। তো যার ইংল্যান্ডে খেলা দেখতে আসার বিলাসিতা আছে, পয়সা খরচ করে এত পয়সা টিকিট ভাড়া দিয়ে, প্লেন ভাড়া দিয়ে এসে হোটেলে থেকে, সে তো নিশ্চয়ই আশেপাশে 10-12টা দেশ, এই আরব আমিরাত, এই সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, নেপাল নিশ্চয়ই সে ঘুরে আসছে। তো যে কোনোদিন তার শহরেও যায়নি, ধরুন একটা গ্রামে যার বাড়ি আছে, সে লোক গ্রাম থেকে, ধরেন যার বাড়ি আছে শৈলকুপা থেকে যে কোনোদিন ঝিনাইদহ শহর দেখেনি, যে যশোর শহর দেখেনি, খুলনা শহর দেখেনি, সে যদি এখন শৈলকুপা থেকে অ্যাপ্লাই করে সরাসরি খেলা দেখতে লর্ডসে আসবে, এটা কতটা বিশ্বাসযোগ্য? এই আপনার এই নিজের কথাটা নিজের কাছে কতটা বিশ্বাসযোগ্য? এই ধরনের অ্যাপ্লিকেশনগুলি কিন্তু সাকসেসফুল হয় না। ভিজিট ভিসাটা আনফর্চুনেটলি আমাদের অনেক ক্ষেত্রে সাকসেসফুল হচ্ছে না, এবং করার কারণে হয় কি, যেটা ধরা পড়ে, অনেকে দেখা যাচ্ছে আসছেন সাথে একটা 10 বছরের বাচ্চাকে সাথে করে নিয়ে আসবেন, এ ধরেই নেবে যে আমাদের বাংলাদেশ থেকে এরকম অনেকেই বাচ্চা নিয়ে দেশে আসার সময় বাবা মারা চলে গেছেন, বাচ্চাকে রেখে গেছেন কোনো আত্মীয়র কাছে। আগে বাচ্চা রেখে গেলে বাচ্চার জন্য ভিসা পাওয়া খুব সহজ ছিল, এখন কিন্তু সহজ নয়। বলে বাচ্চার সাথে যেহেতু বাচ্চার আত্মীয় যার কাছে রাখা হচ্ছে, তার সাথে কন্ট্রাক্ট আছে বাচ্চার বাবা মার, বাচ্চাকে তারা হয়তো সেখানে পাঠিয়ে দিতে পারবে। তো আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
আবারও সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আবার দেখা হবে 2 সপ্তাহ পরে।